বিভৎস চেহারার লোকগুলোর মুখ দেখা গেল যখন আকাশ চিরে বাজ পড়ল কোথাও। পিচকালো ঘন অন্ধকারে রাস্তার প্রান্ত থেকে রক্ত হিম করা হাসি হাসতে হাসতে ছুটে আসতে থাকা দুপায়ে জনদশেক জন্তুগুলো ভয় পেয়ে থেমে গেল আচমকা। আবার আদান নামতেই উল্লাস শুরু করলো তারা। চারপাশে কোথাও লুকাবার জায়গা খুঁজে পেল না জুয়েল। এই অন্ধকারে সে কোথায় লুকাবে? আজকের গল্পের র্যান্ডম শাট আউট বিজয়ীরা হলেন জিম রহমান, দীপা মজুমদার, এসকে শহীদুল গেমিং, রাজু দেব, পায়েল দাস এবং সাদমান আলম। আপনি অংশগ্রহণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্ট করে ফেলুন। জুয়েল মাঝরাতে ট্রেন থেকে নেমে দেখল একেবারে অজ স্টেশন। সে ছাড়া আর কোনো যাত্রী নামেনি বা ওঠেনি। ট্রেন চলে যাওয়ার পর ডাইনি বুড়ির চোখের মতো প্ল্যাটফর্মের আলো ছাড়া আশেপাশে আর কাউকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে স্টেশন মাস্টারের ঘরে চলে এসেছিল। মুঘলসরাইয়ের ট্রেন কখন আসবে? আসবে না। মোটাসোটা, ফুটবলের মতো মাথা, লোকটার চোখ মার্বেলের মতো পিটপিট করল। জুয়েল অবাক হয়ে প্রশ্ন করল, কেন? ব্রিজ ভেঙে গেছে। বসুন বসুন, কি খাবেন বলুন? রুটি না ডিমের তরকারি? আগে না। আহা, লজ্জা কেন? সকালে খাওয়া বিরিয়ানি আছে খানিকটা, মাটন বিরিয়ানি চলবে? আপনার মতো সুন্দর চেহারার কাউকে তো এত রাত্রে এখানে পাওয়া যায় না। হাতের কাজ করে যাচ্ছিলেন ভদ্রলোক। আপনি নিশ্চয়ই ভাবছেন এত সব খাবার এই অজপাড়া জায়গায় পেলাম কি করে? কপালে থাকলে কি না হয়। এই যেমন আপনি কপালে ছিল বলেই তো চলে এলেন। এখানে হোটেল নেই? না। কোথাও থাকার জায়গা নেই? আছে আবার নেই। হরিরাম আগরওয়ালার ধর্মশালা। চামচিকে আরশুলা ছারপোকা ঠিক ঠিক করছে। তাছাড়া তাছাড়া অত দূরে যেতেও পারবেন না। কেন? কৃষ্ণপক্ষের রাত হলেই তেনারা সব মাটি থেকে উঠে আসেন, হয় হয় করে রাস্তায় ঘোরেন। আপনার মতো একটা মানুষ পেলে বিশাল ফিস্টি শুরু করে দিবে। এরকম অবাস্তব গল্প বলছেন কেন? অবাস্তব? সেদিনের ছোকরা তো তাই রক্ত গরম। তাহলে তারা এখানে আসছে না কেন? আপনার যা শরীর তাতে তারা বেশ খুশি হতো। কি করে আসবে? স্টেশনের চারপাশে মন্ত্রপুত লোহাপোতা আছে, ওগুলো ডিঙিয়ে আসার ক্ষমতা ওদের নেই। তাছাড়া আমি সিংহ রাশি, রাক্ষস গণ, আমাকে খাবে কেন? তার চেয়ে ওপাশে গিয়ে দেখুন, বালতিতে জল ভরা আছে, হাত মুখ ধুয়ে নিন। লোকটাকে মোটেও সুবিধাজনক বলে মনে হয়নি জুয়েলের। কথা বলার সময় কেমন যেন লালা ঝরছে। অনেক মানুষের রাশি সিংহ এবং গণ রাক্ষস হয়। তাদের যে ভূত প্রেত বা রাক্ষস খায় না, একথা বটতলার বইতেও লেখা হয় না। জুয়েলের মনে হলো পুরো না হলেও লোকটা অর্ধেক পাগল। এরকম পাগলের সাথে রাত না কাটিয়ে ওই ধর্মশালার খুঁজে যাওয়াই ভালো। হয়তো গিয়ে দেখবে চামচিকে আরশুলা বা ছারপোকার কথাগুলো লোকটি বানিয়ে বলেছে। হাত মুখ ধোয়ার বাহানায় বাইরে বেরিয়ে নিঃশব্দে অনেকটা চলে আসার পর স্টেশন মাস্টারের গলা কানে এলো, এই রে ভেগেছে, যা মরবি মর। তারপর এই রাস্তায় হাঁটতে গিয়ে হৈ হৈ চিৎকার কানে আসছিল। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। হাঁটার সময় কেমন যেন একটা পচা মাংসের গন্ধ ভেসে আসছে নাকে। ঘন কালো মেঘে আকাশটা একদম ঢেকে রয়েছে। দূর থেকে ভেসে আসছে শিয়াল ও কুকুরের ডাক। এমন দু চারটা শিয়ালের ডাক শুনে মন্ত্রপুত লোহার বেষ্টনী করে বসে আছে। সত্যি গ্রামেগঞ্জে কতই না হাস্যরসের মানুষ পাওয়া যায়। ফুরফুরে মন নিয়ে জুয়েল নিজের পথ চলায় মন দিল।
হঠাৎ জুয়েলের মনে হতে লাগলো পচা মাংসের বিদঘুটে গন্ধটা আরো তীব্র হচ্ছে। এমন সময় একটা কালো ছায়া বিদ্যুতের গতিতে রাস্তার এপার থেকে ওপারে চলে গেল। এবার জুয়েলের মনে একটা খটকা লাগতে শুরু করে দিল। নীরব শান্ত পরিবেশে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে দিল। তার সাথে পচা গন্ধটাও আরো তীব্র হতে লাগলো। এবার একটা অজানা ভয় চেপে বসতে লাগলো জুয়েলের মনে। আমার সাথে হচ্ছেটা কি? একটু আগেও তো সবকিছু ঠিকঠাক ছিল। স্টেশন মাস্টার তাকে বাইরে বেরোতে নিষেধ করেছিল, কেন যে শুনল না? আর শুনবেই বা কি করে? এই স্টেশনটার নাম পলকা। যেখানে তার যাওয়ার কথা সেখানে যেতে হলে দিনের বেলায় সরাসরি যাওয়া যায়, কিন্তু সেটা যেতে হতো কাল সকালের ট্রেন ধরে, পৌঁছাতো কাল বিকেলে। অথচ সন্ধ্যার ট্রেন ধরে এখানে এসে রাতের যে ট্রেনটা সেখান দিয়ে যায় সেটাতে উঠতে পারলে সকালেই পৌঁছে যেত। তাতে আগামীকালের গোটা দিনটা হাতে থাকত। ট্রেনটা এসেছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। সন্ধ্যার ট্রেন এসে পৌঁছালো মাঝরাতে। আরো জোরে পা চালাতে লাগলো সে। এমন সময় তার মনে হলো তার পিছনে কারা যেন হেঁটে আসছে। সাথে সাথে পেছনে তাকালো সে, কিন্তু এ কি, পেছনে তো কেউ নেই। আবার হাঁটা শুরু করতেই পায়ের শব্দ। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বিদঘুটে কিছু হাসি। ভয়ে জুয়েলের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে ভয়ে সে পিছনে তাকালো। কিছু কালো অবয়ব, যেগুলো আকৃতিতে মানুষের মতো। ছায়ামূর্তিগুলোকে 20 গজ দূরে বলেই মনে হলো। তাদের হাসিতে জুয়েল ভয় পেয়ে কাঁপতে শুরু করে দিল। বিভৎস চেহারার লোকগুলোর মুখ দেখা গেল যখন আকাশ চিরে বাজ পড়ল কোথাও। পিচকালো ঘন অন্ধকারে রাস্তার প্রান্ত থেকে রক্ত হিম করা হাসি হাসতে হাসতে ছুটে আসতে থাকা দুপায়ে জনদশেক জন্তুগুলো ভয় পেয়ে থেমে গেল আচমকা। আবার আধার নামতেই উল্লাস শুরু করলো তারা। চারপাশে কোথাও লুকাবার জায়গা খুঁজে পেল না জুয়েল। এই অন্ধকারে সে কোথায় লুকাবে? কালো মূর্তিগুলোর দানবীয় হাসিতে আকাশ বাতাস যেন কাঁপতে শুরু করে দিল। কোনো দিকে না তাকিয়ে জুয়েল দৌড়াতে থাকলো। টানা 10 মিনিট দৌড়ানোর পর তার মনে হলো কালো মূর্তিগুলো আর তার পিছু নিচ্ছে না। অন্ধকারে এখন আর কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার ধার দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো জুয়েল। মিনিট 5 যাওয়ার পর একটা দোতলা বাড়ি দেখতে পেল সে। আর তখনই তার খেয়াল হলো তার কাঁধের ঝোলাটায় একটা টর্চ আছে, যেটার কথা সে বেমালুম ভুলে গিয়েছিল। টর্চ বের করে আলো জ্বালাতেই চারপাশে পরিষ্কার হলো। দূরে গেট দেখা যাচ্ছে। ডান দিকের বাড়িটার গায়ে লেখা হরিরাম ধর্মশালা। নিচের দরজা বন্ধ। এগিয়ে গিয়ে দরজায় শব্দ করল সে। কেউ তো দরজা খুলছে না, অথচ বাইরে তালা ঝুলছে না। বেশ কিছু সময় দরজায় ধাক্কা দেওয়ার পর কালো চাদর মুড়ি দেওয়া একজন এসে দরজাটা খুলে দিল। আগে বলিয়ে বাবু, বড় বিপদে পড়েছি। দয়া করে যদি আজ রাতে থাকার একটা ব্যবস্থা করে দেন তবে বড়ই কৃতজ্ঞ হই। শুধু আজ কেন, চিরকালের ব্যবস্থা আছে এখানে। আপনি উপরে চলে যান, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। কথাটা বলেই লোকটা গহীন অন্ধকারে হারিয়ে যেতে লাগলো। এমন সময় জুয়েল বলতে লাগলো, আপনাকে আর কষ্ট করতে হবে না, আশ্রয় দিয়েছেন এটাই বেশি। আমার জন্য একটু জল। দাঁড়ান, যাবেন না, কথা শুনুন। কিন্তু লোকটাকে আর দেখা গেল না। জুয়েল ভিতরে প্রবেশ করল। পুরো বাড়িটা জনশূন্য। এমন সময় কিছু একটা ভাঙার শব্দ পাওয়া গেল। এদিকে সেদিকে একটু দেখতেই একটা রান্নাঘরে পৌঁছালো জুয়েল। রান্নাঘর দেখে বোঝা যায়
বহুদিন এই উনুনে আগুন পড়েনি। দোতলার একটি ঘরে খাট এবং বিছানা পাওয়া গেল। যেহেতু বাড়ির সব জানলা দরজা বন্ধ, তাই ধুলো বেশি ঢুকতে পারেনি। কিন্তু চামচিকে আরশোলাদের দেখা পাওয়া যাচ্ছে না। জুয়েল ঠিক করলো এই খাটেই রাত্রি নিবাস করবে। ঘরে একটা কুজো আছে। নেড়ে দেখা গেল তাতে সামান্য জল, কিন্তু এই কবেকার জল কে জানে। একটা রাত জল না খেলে চলে যাবে। ভেতরের দরজা বন্ধ করে বিছানায় বসে টর্চটা নেভাতেই চুপ করে অন্ধকার নেমে আসলো। সেটা চোখে সয়ে গেল জুয়েলের। সে ভাবতে লাগলো দরজার সেই অদ্ভুত লোকটার কথা। এসব কিছু ভাবতে ভাবতে কখন যে জুয়েলের চোখ দুটো লেগে এসেছিল জানা নেই। এমন সময় মনে হলো রুমে কে যেন কথা বলছে। জুয়েল আস্তে আস্তে উঠে বসে পড়ল সেই খাটটায়। তার মনে হলো তার শরীরটা কেমন যেন পাথর হয়ে গিয়েছে। পাথরের মূর্তির মতো খাটের এক কোণায় বসে সে তাদের কথাগুলো শুনতে লাগলো। বেটাদের কত বড় সাহস, আমার কথা অমান্য করে, বলে কিনা 70-30 ভাগ মানি না। সব বেটাকে ইংরেজের হাতে তুলে দিয়েছি, 50-50 ভাগ খাবে। এতক্ষণে মনে হয় গুলি খেয়ে পেট ভরে গেছে। কিন্তু জমিদার বাবু, কৃষকদের দাবিটাও তো একদম ফেলে দেওয়ার মতো না। তারা বলেছে ফসলের 50 ভাগ না পেলে তারা চাষবাস করবে না। চাষ করবে না মানে? কার ঘাড়ে কটা মাথা? আমি জমিদার সমরেশ মজুমদার, আমার কথাই শেষ কথা। এমন সময় সেখানে উপস্থিত হয় সেই দরজা খুলে দেওয়া লোকটা। জমিদার বাবু, আপনি তাড়াতাড়ি পালান। কৃষকদের মৃত্যুর খবর পেয়ে একদল কৃষক লাঠি নিয়ে এদিকেই আসছে। এমন সময় বাইরে নিদারুণ হট্টগোল শোনা যাচ্ছে। একদল মানুষ লাঠিসোঁটা নিয়ে ঢুকে পড়ে সেই ঘরে। সবাই মিলে মারতে শুরু করে দিল সেই জমিদারকে। ও বাবু, বাবু সুবাহ গিয়া, উঠ যাইয়ে। চোখ মেলে জুয়েল দেখল। সে দেখল বাইরের পৃথিবী পেছনে চলে যাচ্ছে। ধর্মরিয়ে উঠে বসল সে। তার সামনে এক বিহারি গ্রামের দম্পতি দাঁড়িয়ে। তাড়াতাড়ি তাদের বসার জায়গা করে দিয়ে চারপাশে তাকালো সে। কামরায় বেশ লোক থাকা সত্ত্বেও সে পুরো বেঞ্চিটা দখল করে ঘুমিয়েছিল। কাঁধের ব্যাগটা ঠিকঠাক আছে। ট্রেনের গতি কমছে, সামনে স্টেশন। এমন সময় জুয়েল জিজ্ঞেস করল, সামনে কোন স্টেশন? পলকা। তার মানে গতকাল সে পলকা স্টেশনে নামেইনি? মাথার ভেতরটা কিরকম করে উঠল। অবশ্য নামলে সে ট্রেনেই ঘুমোচ্ছিল কি করে। ট্রেন থেকে নামলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাউকে দেখতে না পেয়ে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোলো সে। দরজায় দাঁড়াতেই চমকে উঠল সে। মোটাসোটা, ফুটবলের মতো মাথা, মার্বেলের মতো চোখ। স্টেশন মাস্টার মোটা গলায় বলে উঠলেন, বলিয়ে, মুঘল সরাইয়ের ট্রেন কখন আসবে? আসছে, আধ ঘন্টা পরেই। এই ট্রেনে এলেন? যান, পাশের কামরায় বালতিতে পানি রাখা আছে, মুখ ধুয়ে নিন। দীনদয়ালের চায়ের দোকান থেকে চা খেতে খেতেই ট্রেন চলে আসবে। টিকিট আছে তো? হ্যাঁ। তাহলে তো চিন্তাই নেই। আবার কাজে মন দিলেন স্টেশন মাস্টার। বাইরে বেরিয়ে মাথা নাড়ালো সে। মুখ ধুয়ে চা খেতে খেতে সে দীনদয়ালকে জিজ্ঞাসা করল, এখানে কোথাও জমিদার বাড়ি আছে? হ্যাঁ স্যার, এখান থেকে 3 মাইল দূরে। একটা সময় সেটা জমিদার বাড়ি ছিল, তারপর ধর্মশালা করা হয়েছিল। কিন্তু তেনাদের উৎপাতের জন্য এখন আর কেউ সেখানে থাকে না। দূরে মুঘলশালায়ের ট্রেনের হুইসেল শোনা গেল। দ্রুত চা শেষ করতে লাগলো জুয়েল।